বছরের পর বছর সরকারের কাছে হিসেব জমা দেয় না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। লুটপাটি উদ্দেশ্য বলছেন শিক্ষাবিদরা। অনুমতি বাতিলের হুঁশিয়ারি মঞ্জুরি কমিশনের। বৃত্ত টাকাটা হয়তো মালিকের পক্ষে চলে যাচ্ছে। যদি একটা আইন থাকে আমাদের, তাদেরকে তদারকি করা খুব সহজ হবে। আইনে তো তারা বাধ্য হিসাব দিতে। আমাদের কাছে তালিকা আছে, আমরা শীঘ্রই এটা প্রকাশ করব। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দক্ষতায় বড় বড় জঙ্গি হামলা থেকে রক্ষা পেয়েছে জনগণ, বললেন প্রধানমন্ত্রী। সবাইকে সজাগ থাকার আহ্বান। লেভেল প্লেইং ফিল্ড ছাড়া জাতীয় নির্বাচন হতে পারে না, মন্তব্য মির্জা ফখরুলের। শেখ হাসিনা নয়, নির্বাচন হবে ইসির অধীনে, বললেন ওবায়দুল কাদের। ২০ দল থেকে বেরিয়ে অনেকেই আসবেন জাতীয় পার্টির নতুন জোটে, ইঙ্গিত দলের শীর্ষ নেতাদের। বিপক্ষের প্রধান রাজনৈতিক দল নির্বাচনে না হেলে সুযোগ নিতে পারে এই জোট। স্থানীয় দ্বন্দ্বের জেরে দক্ষিণ চট্টগ্রাম ও ঝিনাইদহে বিএনপির কর্মী সভায় দুপক্ষের সংঘর্ষ, ভাঙচুর, আহত অন্তত ২৫। এবং জিএফআই এর প্রতিবেদনের মান নিয়ে প্রশ্ন এনবিআর-এর। ক্রমবর্ধমান অর্থ পাচার দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর, মত অর্থনীতিবিদের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্বের অনেক দেশ যা পারেনি, বাংলাদেশ তা করে দেখিয়েছে। এদেশের গোয়েন্দা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতায় বড় বড় জঙ্গি হামলা থেকে জনগণের জান মাল রক্ষা করা সম্ভব হয়েছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকা বিভাগের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। এছাড়া গুচ্ছগ্রাম প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশে কোনো গৃহহারা মানুষ থাকবে না। জলবায়ু পরিবর্তন, নদী ভাঙন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে বর্তমান সরকার গুচ্ছগ্রাম প্রকল্প গ্রহণ করে। বুধবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে দেশের ৭টি জেলার ১১টি গুচ্ছগ্রামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের অসহায় মানুষদের ঠিকানা দেবে। এর জন্য গুচ্ছগ্রাম প্রকল্প অব্যাহত থাকবে। আমাদের এটাই লক্ষ্য যে বাংলাদেশে একটি মানুষের গৃহহারা থাকবে না, প্রতিটি মানুষের একটা ঠিকানার ব্যবস্থা আমরা করে দেব। সেই লক্ষ্য নিয়েই আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। এরপর দুপুরে গণভবনে ভিডিও কনফারেন্সে জঙ্গিবাদ সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভায় অংশ নেন। অনুষ্ঠানে ঢাকা বিভাগের ১৩টি জেলায় ১৯.৫ লাখের বেশি বিভিন্ন পেশার মানুষ যোগ দেয়। প্রধানমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতায় দেশে বড় ধরনের জঙ্গি হামলা থেকে জনগণের জানমাল রক্ষা করা সম্ভব হয়েছে। সন্ত্রাসী জঙ্গি তারা নানা ধরনের ঘটনা ঘটাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমাদের গোয়েন্দা সংস্থা সেই তথ্যগুলি দিতে পেরেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সঙ্গে সেগুলি ধরতে পেরেছে বলে আমরা অনেক বড় বড় বিপদ থেকে দেশের মানুষের জানমাল বাঁচাতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে টাঙ্গাইল থেকে যুক্ত হওয়া এক ইমামের বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ২০১৩ সালে শাপলা চত্বরে সহিংসতায় যুক্ত না থাকলে কাউকে অহেতুক হয়রানি না করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন। শাপলা চত্বরে যদি টাঙ্গাইল থেকে কেউ না এসে থাকে তো অহেতুক যেন কেউ মামলার শিকার না হন, আমরা বিষয়টা তদন্ত করে দেখে যথাযথ ব্যবস্থা নেবেন। হত্যা, সন্ত্রাস ইসলাম সমর্থন করে না উল্লেখ করে জঙ্গিবাদ মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আত্মঘাতী কোনো পথে যেন না যায় সে বিষয়ে আপনারা অবশ্যই সজাগ থাকবেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নের স্বার্থেই ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। শিগগিরই এসব চুক্তির বাস্তবায়ন শুরু হবে বলেও জানান তিনি।
কালে যে সমস্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার সবগুলো শিরোনাম ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কোনো চুক্তি অথবা সমঝোতা স্মারকই দেশের স্বার্থ বিরোধী নয়। আমি এপ্রিল মাসেই তো চুক্তি করে এসেছি, সেটা নিশ্চয়ই এটা বাস্তবায়ন। আমরা ইতিমধ্যে কতগুলি প্রজেক্ট গ্রহণ করেছি এবং এই প্রজেক্টগুলি বাস্তবায়নের ক্ষেত্রেও এখানে কিছু সমঝোতা হবে। ইতিমধ্যেই কিন্তু আমাদের যেহেতু প্রকল্প অনেকগুলি গ্রহণ করা আছে, কাজে এই চুক্তি অনেকগুলি চুক্তি বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে যে চুক্তি সেগুলি বাস্তবায়নে খুব বেশি সময় লাগবে না, ওইগুলি খুব অচিরেই আমরা এর কাজ শুরু করে দেব। তাতে আমাদের অনেক দেশের মানুষ অনেক লাভবান হবে। চীনের সাথে যে সমঝোতা চুক্তি বা চুক্তিটা যেটা হয়েছিল সেটা কিন্তু তখন বিএনপি ক্ষমতায় ছিল এবং বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় যখন এই চুক্তিটি করে তখন কিন্তু এ বিষয়ে একটি কথাও তারা বাংলাদেশের কাউকে জানতে দেয় নাই। বিএনপি হেরে যাবার ভয়ে নির্বাচনে আসতে চায় না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ইতালি ও চীনের দুটি কোম্পানির সঙ্গে মেট্রো রেল প্রকল্পের চুক্তিসই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নয়, নির্বাচন কমিশনের অধীনে হবে। ইলেকশন হবে ইলেকশন কমিশনের অধীনে। শেখ হাসিনার সরকার সংবিধান সম্মতভাবে রুটিন ওয়ার্ক করবে। বিএনপি ভয় পাচ্ছে কেন? তারা তাদের অতীতের অপকর্মের জন্য জনগণ ভুলেনি, নির্বাচনে হেরে যাবে, সেই জন্য এখন নানান ছল ছুতার আশ্রয় নিচ্ছে। এটা কোনো করুণা আর সুযোগ বিতরণের কোনো বিষয়। তারা ইলেকশনে তাদের রাইট, পলিটিক্যাল রাইট, ডেমোক্রেটিক রাইট, they will participate in the election. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড ছাড়া জাতীয় নির্বাচন হতে পারে না। সহায়ক সরকারের অধীনেই কেবল নির্বাচনে অংশ নেবে বিএনপি। সকালে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি সহায়ক সরকার গঠনে আলোচনারও আহ্বান জানান। সংবিধান তো আপনি ভেঙে কেটে কেটে চুরে ছিন্ন ভিন্ন করে এখন যেটা তৈরি করেছেন, এটা তো সংবিধান না, এটা আপনাদের মন গড়া একটা কাগজ তৈরি হয়েছে। নির্বাচন কি করবেন? সবাই আপনারা অত্যন্ত সুন্দরভাবে খেলবেন আর আমাদেরকে খেলতে দেবেন না, একতরফা গোল দিয়ে যাবেন। একতরফা খেলা হবে না, লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন হবে না এবং আপনাদের অধীনে নির্বাচন হওয়া কঠিন, এটা প্রমাণিত হয়ে গেছে। সেই জন্যই আমরা বলেছি যে একটা সহায়ক সরকার প্রয়োজন হবে নির্বাচনকালীন সময়। কিভাবে হবে আসুন আলোচনা করি। এদিকে ঝিনাইদহে বিএনপির প্রতিনিধি সভায় দুপক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। এ সময় চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুর চালানো হয়। সকালে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিনের উপস্থিতিতে শুরু হয় জেলা বিএনপির প্রতিনিধি সভা। দাওয়াত না পাওয়ায় শৈলকুপা উপজেলার বিএনপির 17 নেতা ও তার সমর্থকরা অনুষ্ঠানে হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন। এ সময় অন্য পক্ষের লোকজন বাধা দিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। পরে ইটপাটকেল নিক্ষেপ করে কমিউনিটি সেন্টারের জানালার কাঁচ ভেঙে ফেলে তারা। এতে আহত 15 জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। চট্টগ্রামের দক্ষিণ জেলা বিএনপির কর্মী সভায় দুপক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। দুপুরে পটিয়ার হল টুডে কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কর্মী সভার শুরুতেই মঞ্চ থেকে কোনো নেতার নামে স্লোগান না দিতে সমর্থকদের প্রতি নির্দেশ দেওয়া হয়, কিন্তু দক্ষিণ জেলা সহ সভাপতির নামে তার সমর্থকরা স্লোগান দিতে শুরু করে। এ সময় অন্যান্যরা তাদের বাধা দিলে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে নিজেদের মধ্যে হট্টগোল, চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষ হয়। এতে সভাস্থলের অন্তত 10 জন আহত হয়। মাইকে এলাও করা হইল, মানে স্লোগান বন্ধ করো, বন্ধ করতে ওরা এলাও না শোনার কারণে যে দুই পক্ষের মধ্যে কি গন্ডগোল লাগে গেল, চেয়ার মারামারি শুরু হয়ে গেল। এর মধ্যে আমাদের আনোয়ার থানার প্রায় 3-4 জন আহত হয়েছে। হঠাৎ করে ভিতরে ঢুকে আমাদের উপর চেয়ার ছোটাছুটি করে, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখিতজনক ধরনের ঘটনা। আমরা এই ধরনের ঘটনা কোনোদিন আশা করি না। 20 দলীয় জোট থেকে বেরিয়ে অনেকেই আসবেন জাতীয় পার্টির নতুন জোটে, এমন ইঙ্গিত পাওয়া গেছে দলটির শীর্ষ নেতৃত্বের কাছ থেকে।
তবে নতুন এই জোট সরকারের পক্ষে নাকি বিপক্ষে অবস্থান নেবে তা এখনো চূড়ান্ত হয়নি। দলের নেতারা বলছেন, কোনো কারণে সরকারের প্রধান বিপক্ষের রাজনৈতিক দল নির্বাচনে না এলে সেই ভূমিকায় অবতীর্ণ হবে এরশাদের নেতৃত্বাধীন এই জোট। বিস্তারিত বেলায়েত হুসাইনের রিপোর্টে। জাতীয় পার্টির নেতৃত্বে গঠিত হবে নতুন রাজনৈতিক জোট, এমন ঘোষণা গত কয়েকদিন ধরে দিয়ে আসছিলেন দলটির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। সোমবার দলের এক সভায় চূড়ান্ত দিনক্ষণের কথাও জানিয়ে দেন তিনি। আমরা 11,300 আসনে প্রার্থী দিতে পারবো না, প্রার্থীদের জয়ী হতে পারবো না। আমরা জোট করছি অবিলম্বে 7 তারিখে। কারা থাকছেন নতুন এই জোটে, আর কি বা হবে জোটের রূপরেখা? দলের কো চেয়ারম্যান জি.এম. কাদের জানান, 20 দলীয় জোট থেকে বেরিয়ে অনেকেই আসবেন তাদের সাথে। তাদের জোট সম্পর্কে আস্থাহীনতা দেখা যাচ্ছে, তারা অল্টারনেটিভ একটা জোটের চিন্তা করছেন, সেই কারণে কিছু ওখান থেকে আসবেন। এটা আমাদের সঙ্গে আলাপ আলোচনা যখন হয়েছে তখন আমি দেখেছি যে 2-1টি দল ছিলেন যাদের 20 দলীয় জোটে ছিলেন এবং যাদের রেজিস্ট্রেশন আছে ইলেকশন কমিশনে। ইসলাম ধর্মভিত্তিক দলই বেশিরভাগ, তার বাইরেও 1টি বা 2টি দল আছে। সুনির্দিষ্ট করে না বললেও তার ইঙ্গিত, এর মধ্যে একটি দল মুফতি আমিনীর ইসলামী ঐক্য জোট। কিছুদিন আগে এই দলটি 20 দলীয় জোটের সঙ্গ ত্যাগ করে। অবশ্য এরশাদের সঙ্গে জোট করার বিষয়টি নাকচ করে দেয়নি দলটি। মহাসচিব জানান, চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় সভায়। উনি বিচক্ষণ রাজনীতিক দেশের রাষ্ট্রপতি ছিলেন এবং তার সাথে অনেকে আছেন যারা প্রবীণ রাজনীতিবিদ। অতএব তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন, কথা বলতে পারেন। সুনির্দিষ্টভাবে এই কথা বলতে পারি না যে থাকছে অথবা থাকছে না, কোনোটাই আমি বলছি না। আমি বলছি যে এটা ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দই সিদ্ধান্ত নেবেন। ইসলামী ঐক্যজোটের তৃণমূল পর্যায়ের সর্বস্তরের নেতা কর্মীদের সাথে কথা বলেই আমাদেরকে সবকিছু করতে হয়। এদিকে আগামী নির্বাচনী ময়দানে নতুন এই জোটের রাজনৈতিক অবস্থান কি হবে তা এখনো ঠিক করেনি জাপার শীর্ষ নেতৃত্ব। সরকারি পক্ষের জোটে থাকতে পারি, সরকারি বিপক্ষের জোটে থাকতে পারি। আমরা যত শক্তিশালী হব তত আমাদের দর কষাকষির ক্ষমতা বাড়বে। আর কোনো কারণে যদি দেখা যায় যে সরকারের পক্ষের যে শক্তি, তাদের বিপক্ষে যারা ভোট ইলেকশন করার কথা, কোনো কারণে যদি তারা নির্বাচন না করতে চায়, তাহলে সরকারের বিপক্ষ শক্তি হিসেবে আমাদের দাঁড়িয়ে যেতে হতে পারে। আগামী রোববার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে জাতীয় পার্টির নেতৃত্বাধীন এই রাজনৈতিক জোট। এই তো গণতন্ত্র চলছে দেশে। বেলায়েত হুসাইন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। চাকরির দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ। ছাত্রলীগের এ দাবি অযৌক্তিক বলছেন ভিসি। এবং বিচার না পেয়ে গাজীপুরের ট্রেনের নিচে বাবা মেয়ের আত্মহত্যার ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার, তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন। আইন বলছে প্রতি বছরই সরকারের কাছে জমা দিতে হবে আয় ব্যয়ের হিসাব। বাস্তবতা হলো প্রতিষ্ঠার পর থেকে বছরের পর বছর ধরে এই হিসাব জমা দেয় না এমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অসংখ্য। এ ব্যাপারে কয়েক দফা চিঠি দিয়েও কাজ হয়নি। শিক্ষাবিদরা বলছেন, আয়ের টাকা লুটপাট করে নেওয়ার উদ্দেশ্যেই এ অনিয়ম। এবার নিয়ম না মানলে বিশ্ববিদ্যালয়গুলোর অনুমতি বাতিল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এহসান জুয়েলের রিপোর্ট। কাজ উচ্চশিক্ষাকে সহজ করা আর ধরন অলাভজনক প্রতিষ্ঠান, এমন ধারণা থেকেই 90-এর দশকে যাত্রা শুরু করে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। দেশে এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 96টি। আইন বলছে প্রত্যেক আর্থিক বছরের 30 সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী বছরের আয় ব্যয়ের হিসাব এবং সংরক্ষিত তহবিল ও সাধারণ তহবিলের হিসাব নিকাশ কমিশন এবং সরকারের কাছে পাঠাতে হবে। ইউজিসির প্রতিবেদন বলছে 1993 সালের প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত একবারও আয় ব্যয়ের হিসাব জমা দেয়নি এমন বিশ্ববিদ্যালয় রয়েছে 2টি। এছাড়া প্রায় 1 যুগ ধরে হিসাব জমা দিচ্ছে না 7টি বিশ্ববিদ্যালয়। কম বেশি হিসাব জমা নিয়ে গাফিলতি রয়েছে বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়েরই। ফলে উদ্বৃত্ত টাকা চলে যাচ্ছে মালিকের পকেটে। দেয় না কেন এটা যার যার ব্যাপার, আমার তো আইন করার কিছু নাই, আমরা শাস্তিও দিতে পারি না, আমরা খালি রিকোয়েস্ট করতে পারি। তাদেরকে তদারকি করা খুব সহজ হবে যদি আমরা একটা আইন থাকে। আমাদের আইন এখনো আছে, দেখা যাচ্ছে যে উদ্বৃত্ত টাকাটা হয়তো মালিকের পক্ষে চলে যাচ্ছে, সেটি যদি আবার শিক্ষার ক্ষেত্রে বিনিয়োগ করা হয় তাহলে বৃত্তি বাড়ানো যাবে, অনেক কিছু করা যাবে। আয় ব্যয়ের হিসাব চেয়ে কয়েক দফা চিঠি দিয়েছে মঞ্জুরি কমিশন, কেউ কেউ জমা দিয়েছেন। সেখানেও 10টি বিশ্ববিদ্যালয় আয় ব্যয় সমান দেখিয়েছে। তাই ইউজিসির হুঁশিয়ারি আর্থিক অনিয়মের বিরুদ্ধে কঠোর হওয়ার। আয় ব্যয় সমান হতে পারে, এখানে শুভঙ্করের ফাঁকি আছে। আমাদের কাছে তালিকা আছে, আমরা শীঘ্রই এটা প্রকাশ করব যে 20 বছর ধরে একটি বিশ্ববিদ্যালয় কোনো হিসাবই দেয় না। আয় সমান না ব্যয় সমান এটা পরের কথা,
কোনো হিসাবই দিচ্ছে না, 12 বছর কোনো হিসাব দিচ্ছে না। আইনে তো তারা বাধ্য হিসাব দিতে। মন্ত্রী কমিশন যদি কোথাও কোনো অসঙ্গতি দেখে, তাদের যদি তদন্তে সেরকম ধরা পড়ে, তাহলে সেরকম ব্যবস্থা তারা নিচ্ছেন। নিয়মের ব্যত্যয় ঘটলে সরকার ব্যবস্থা নিচ্ছে। ইউজিসির সবশেষ বছরের তথ্য মতে 85টি বিশ্ববিদ্যালয়ের গড় আয় প্রায় 3,362 কোটি টাকা, আর ব্যয় হয়েছে গড়ে 3,055 কোটি টাকা। কাগজে কলমে অলাভজনক প্রতিষ্ঠান হলো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বছরে আয় করে কোটি কোটি টাকা, অথচ আয় ব্যয়ের হিসেব জমা দেওয়া তো দূরে থাক, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডেও নেই ন্যূনতম স্বচ্ছতা। আর এই ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার হচ্ছে বাংলাদেশ থেকে, এমন তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআই। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান প্রতিবেদনে উল্লেখ করা অর্থের পরিমাণের সঙ্গে একমত না হলেও অর্থ পাচারের বিষয়টি মেনে নেন। আর আইনমন্ত্রী বলেন, যথাযথ প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অর্থ পাচার সারা বিশ্বেই অর্থনীতির জন্য একটি মহামারী এবং বহুল আলোচিত বিষয়। সম্প্রতি ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই আবারও বিষয়টি সামনে এনেছে। জিএফআই বলছে 2005 থেকে 2014 সাল পর্যন্ত বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের মোট আমদানি রপ্তানি বাণিজ্যের 14.1 থেকে 24% পর্যন্ত অর্থ পাচার হয় অন্য দেশে। প্রতিবেদন অনুযায়ী 2014 সালে দেশ থেকে পাচার হয়েছে প্রায় 80,000 কোটি টাকা, তার আগের বছর যা ছিল 76,000 কোটি টাকা। তাদের পরিসংখ্যান মতে বাংলাদেশ থেকে অর্থ পাচারের পরিমাণ প্রতি বছরই বাড়ছে। পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে আমদানি পণ্যের দাম বেশি দেখানো, রপ্তানি পণ্যের দাম কমিয়ে বাকি অর্থ দেশের বাইরে রাখা, কর ফাঁকি, হুন্ডি সহ নানা রকমের দুর্নীতি। ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে আপনার ওই ইনভয়েসের ক্ষেত্রে যে অনিয়ম হয়, সেটা তো প্রচলিত আমাদের যে সিস্টেম আছে সেই কাঠামোতে তো চেষ্টা করা হচ্ছে অ্যাড্রেস করার, তার মধ্যে দিয়ে দেখা গেছে যে চলে যাচ্ছে। এবং এই কাঠামোর মধ্যে যারা কাজ করছে তারাও দেখা যাচ্ছে এর একটা অংশ, কম বেশি তারাও তার সাথে জড়িত। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জিএফআই এর প্রতিবেদনের মানকে প্রশ্নবিদ্ধ বললেও আইনমন্ত্রী জানান, অর্থ পাচারের প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদনটির পদ্ধতিগত দিক নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। কোন পদ্ধতিতে তারা প্রতিবেদনটি তৈরি করেছেন সেটা সুস্পষ্টভাবে প্রতিবেদনগুলোতে প্রকাশিত হয়নি। আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করছি এবং বাণিজ্য যখন ঘটে, বাণিজ্যে কিছুটা আন্ডার ইনভয়েসিং হলেও বিদেশ থেকে কিন্তু বিভিন্ন সামগ্রী দেশে আসে। সামগ্রিক মূল্যায়নে যে পরিমাণ মুদ্রার কথা বলা হচ্ছে সেই পরিমাণ হতে হবে না, ও পরিমাণ অনেক কমতে পারে। দেশে কিন্তু একটা অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট আছে। এই যে রিপোর্ট এসছে, এই রিপোর্টের সত্যতা পাওয়ার পরে তার মধ্যে যদি এই আইনে কোনো অপরাধ পাওয়া যায় তাহলে এই আইনে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন সময়ে দেশের স্থলবন্দর এবং সমুদ্র বন্দর দিয়ে এক পণ্যের আমদানি ঘোষণার বিপরীতে অন্য পণ্য আমদানির জালিয়াতি ধরা পড়ে, যা অর্থ পাচারের সত্যতা অনেকাংশেই প্রমাণ করে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। 2014 সালে বাংলাদেশ থেকে 73,000 কোটি টাকা বিদেশে অবৈধভাবে পাচার হয়েছে মর্মে জিএফআই এর রিপোর্ট নজরে এসেছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। সন্ধ্যায় জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক যথাযথ ব্যবস্থা নেবে। টাকা 73,000 কোটি টাকা, এই তথ্যকে আমরা উড়িয়ে ফেলছি না, আমাদের নজরে এসছে। এই চুরি বা এই পাচার সম্বন্ধে কেন্দ্রীয় ব্যাংক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংককে সার্বিক সহায়তা ও নির্দেশনা দিয়ে যাব, যাতে করে এই অর্থ নয় শুধু আরও অর্থ এবং ভবিষ্যতে এই ধরনের প্রবণতা যাতে আর বৃদ্ধি না পায় সেটা যাতে রোধ করা যায়, আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। তো মুক্ত সাংবাদিকতার পরিপন্থী কোনো সম্প্রচার আইন সরকার করবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক সেমিনারে তিনি একথা জানান। রাষ্ট্র বা গণমাধ্যম এই মুহূর্তে সাংঘর্ষিক নয়, বরং জঙ্গিরা গণমাধ্যমের প্রতিপক্ষ বলেও দাবি করেন মন্ত্রী। আর গণমাধ্যম এখনো মুক্তি পায়নি বলে অভিযোগ করেন অনুষ্ঠানে অংশ নেয়া সিনিয়র সাংবাদিকরা। অন্ততপক্ষে আমি বলতে পারবো, আমি বলতে চাই যে সেই সমস্যাগুলি থেকে আমরা এখনো মুক্তি পাইনি। আমাদের জন্য সমস্যা আছে, চাপ আছে,
কিছুটা ভয়ভীতিও আছে। সংবাদপত্রের সাংবাদিকদের জন্য একটা অত্যন্ত কঠিন সময় বলবো না, কিন্তু জরুরি সময়, গুরুত্বপূর্ণ সময়। সারা বিশ্বের সাংবাদিকতা বদলে যাচ্ছে। রাষ্ট্রের পক্ষ থেকে যে আইনগুলো হবে সেই আইনগুলো যেন এই গণমাধ্যমের বিকাশের সহায়ক আইন হয়, কোনো চাপিয়ে দেওয়া আইন নয় বা কোনো নিবর্তনমূলক আইন নয়, সেটি কিন্তু আমরা প্রত্যাশা করি। গণমাধ্যমের কর্মী এবং সাংবাদিকগণ নয়, বরঞ্চ উস্কানিদাতা, চক্রান্তকারীরা, ভুয়া সংবাদ সরবরাহকারীরা এবং তথ্য বিকৃতিকারীরা চাপের ভিতরে আছে। এমন কোনো আইন এখানে তৈরি করা হবে না, এমন কোন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এমন কোন সম্প্রচার আইন তৈরি করা হবে না যা মুক্ত চিন্তাকে বাধাগ্রস্ত করে। মুক্ত চিন্তার অবাধ স্বাধীনতা রক্ষা করেই আপনার সম্প্রচার আইন, সম্প্রচার নীতিমালা অথবা তথ্য সাইবার অপরাধ আইন আমরা তৈরি করব। সন্ধ্যার সময় আরো থাকছে। রাতারাতি রোহিঙ্গা ইস্যুর সমাধান সম্ভব নয়, ব্রাসেলসে অং সান সুচি। রাখাইনের সেনাবাহিনী নির্যাতনের অভিযোগ তদন্তে জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান। চাকরির দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য AKM নুরুন নবীকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর থেকে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। সকালে উপাচার্য প্রশাসনিক ভবনে কাজে যোগ দেওয়ার পরে ছাত্রলীগ কর্মীরা তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করেন। এ সময় চাকরির দাবিতে স্লোগান দেয়া হয়। ছাত্রলীগ কর্মীদের দাবি, উপাচার্য বিভিন্ন সময় তাদের চাকরির আশ্বাস দিয়ে আসছিল। এরপর কয়েক দফায় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও ছাত্রলীগের কেউ সুযোগ পায়নি। এই অবস্থায় তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে উপাচার্য বলছেন, ছাত্রলীগের এই দাবি অযৌক্তিক। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের থাকে, সে তার নিজ ক্ষমতা বলে অ্যাডহক নিয়োগ, 6 মাস মেয়াদী হোক বা 1 বছর মেয়াদী অ্যাডহক নিয়োগ দিতে পারে। বর্তমান প্রফেসর ডক্টর AKM নুরুন নবী স্যার অনেকদিন আশ্বাস দিয়েছেন, কিন্তু তিনি তার কথা রাখেননি, যার কারণে আমরা সকাল 11টা থেকে পর্যন্ত অবরুদ্ধ করে রাখছি। তিনি তার নিজের কথা অটল, তিনি আমাদের কথা কোনো শোনেননি। এইভাবে আসলে কি চাকরি হয়? তো ঠিক আছে, আমি কথা বলবো। আমার 3টা ফ্যাকাল্টির মিটিং আছে, 4টার সময় কথা বলবো। স্যার আমরা 4টা পর্যন্ত এখানে বসে থাকবো। ছাত্রলীগের ইমেজটা ভালো হবে না, খারাপ বলে। কারণ বহু জায়গায় এই চাকরির জন্য তোমরা করেছো, এগুলো কিন্তু শেষে নেগেটিভ ফল হচ্ছে। কিছু অতি উৎসাহী কর্মকর্তা কর্মচারীর ভুল পরামর্শে সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারছে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। দুপুরে জয়পুরহাট আইনজীবী সমিতির কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। প্রত্যেকটা সরকারে কিছু অতি উৎসাহী কর্মী, কিছু অতি উৎসাহী কর্মকর্তা কর্মচারী, তারা কিন্তু সরকারকে ভুল পরামর্শ দিয়ে জনগণের স্বার্থের বিরোধী করছে। আইনের শাসনের বিরোধিতা, আইনের শাসনের পরিপন্থী সুপারিশ করছে। এটা দেশের জন্য ক্ষতিকর, জনগণের জন্য ক্ষতিকর, আইন শৃঙ্খলার জন্য ক্ষতিকর, সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। আপনার এই সরকার কিন্তু এতে গিয়া বদনাম হচ্ছে। কিশোরগঞ্জে অপহরণের পর স্কুল ছাত্রকে হত্যার দায়ে 4 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আওলাদ হোসেন রায় দেন। 2014 সালের 12 আগস্ট পাকুন্দিয়ার আওলাদ মেমোরিয়ালের 4র্থ শ্রেণীর ছাত্র টুটুলকে অপহরণের পর 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন টুটুলের বাবা বাদী হয়ে একই গ্রামের 4 জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ডালিম ও সোহাগকে গ্রেপ্তারের পর তাদের তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের জঙ্গল থেকে টুটুলের লাশ উদ্ধার করে। তদন্ত শেষে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন আদালত। গাজীপুরে বিচার না পেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মেয়েকে নিয়ে বাবার প্রাণ দেওয়ার ঘটনার মামলায় শহীদ নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে শ্রীপুরের কামারপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে এ ঘটনায় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়াকে প্রধান করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুপুরে নিহতদের বাড়ি ও শ্রীপুরের ঘটনাস্থল পরিদর্শনে যান তদন্ত কমিটির প্রতিনিধি দল। এ সময় তারা হযরত আলীর স্ত্রী এবং স্থানীয়দের সাথে কথা বলেন।
এর আগে গত সোমবার স্থানীয় মেম্বার আবুল হোসেন সহ 5 জনকে আসামি করে আত্মহত্যা প্ররোচনায় মামলা করা হয়। আবুল হোসেন ও শহীদ সহ এ নিয়ে মামলার 2 আসামিকে গ্রেফতার করল পুলিশ। মামলার প্রধান আসামি ফারুক সহ বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। 8 বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেও কোনো বিচার না পেয়ে গত 29 এপ্রিল শ্রীপুর রেল স্টেশনে ট্রেনের নিচে মেয়েকে নিয়ে আত্মহত্যার পথ বেছে নেন হযরত আলী। এই ঘটনার প্রেক্ষিতে ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছেন। তদন্ত করে দেখছি, কিছু ক্লু পাওয়া গেছে। প্রত্যেকটি সাইটে আমরা দেখব। যেটা পেয়েছি এটা এই মুহূর্তে বলা যাবে না, আমরা তদন্তের স্বার্থেই আমরা এটি এখন বলবো না, আমরা পরে বলবো। দেশের বাইরের খবর। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর সেনা নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে দেশটিতে জাতিসংঘের তদন্ত দল পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করেছেন ক্ষমতাসীন এনএলডি নেতা ও মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুর মতো সমস্যার সমাধানে আরও সময় প্রয়োজন বলেও জানান তিনি। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনির সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন সুচি। মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে উঠে আসে রোহিঙ্গা সংকট প্রসঙ্গ। বৈঠক শেষে ইইউ এর পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে রাখাইনে জাতিগত নির্মূলের অভিযোগ তদন্তে দেশটিতে জাতিসংঘের তদন্ত দল পাঠানোর বিষয়ে নিজের আপত্তির কথা তুলে ধরেন অং সান সুচি। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যাটি দীর্ঘদিনের। 18 শতক থেকেই তার দেশ এ সমস্যা মোকাবিলা করছে। রাতারাতি এর সমাধান সম্ভব নয় বলেও জানান তিনি। একটি নির্বাচন কখনোই একটি দেশের মানসিকতা, বদ্ধমূল বিশ্বাস রাতারাতি পরিবর্তন করতে পারে না। নির্বাচন একটি নতুন প্রশাসনকে ক্ষমতায় আনে সত্য, কিন্তু দেশের জনগণকে সঙ্গে নিয়ে কিছু করতে হলে দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করতে হবে। 50 বছরের সামরিক শাসন শেষে একটি দেশে রোহিঙ্গা ইস্যুর মতো স্পর্শকাতর এবং দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানে আরো সময় প্রয়োজন বলেও সংবাদ সম্মেলনে জানান সুচি। আদালতে প্রমাণের আগেই কেবল অনুমানের ভিত্তিতে একটি দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যা, ধর্ষণের মতো অভিযোগ আনা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে পাশ হওয়া প্রস্তাব রোহিঙ্গা নির্যাতনের অভিযোগের বিষয়ে সব ধরনের অনিশ্চয়তা দূর করবে বলে সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি। গত বছরের অক্টোবরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের নামে রোহিঙ্গা নির্যাতনের অভিযোগ ওঠে। এতে সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু ও শরণার্থী হয় 70,000-এরও বেশি মানুষ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। ফতুল্লায় ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে 92 রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথমে ব্যাট করে 7 উইকেটে 309 রান করে শেখ জামাল। জবাবে প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে 217 রানে গুটিয়ে যায় ব্রাদার্স। সাভারের বিকেএসপিতে চমক দেখিয়ে ভিক্টোরিয়াকে 57 রানে হারিয়েছে খেলাঘর। দিনের অন্য ম্যাচে পার্টেক্সকে 4 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল গাজী ক্রিকেটার্স। এর আগে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ব্যক্তিগত 17 রানে আউট হন মাহবুবুল করিম। তবে এরপর ফজলে মাহমুদ ও চোপড়ার ব্যাটে দারুণভাবে ম্যাচে ফেরে জামাল। ফজলে মাহমুদ 78 রানে সাজঘরে ফিরলেও ভারতীয় রিকুট প্রশান্ত চোপড়ার 106 রানের দারুণ এক ইনিংসের ভালো ভিত্তি পায় ধানমন্ডি পাড়ার দলটি। শেষের দিকে আল মামুনের 59 রানের উপর ভর করে 309 রানের বিশাল সংগ্রহ পায় শেখ জামাল। জবাব দিতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি ব্রাদার্স। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ব্রাদার্স। মাঝে কিছুটা প্রতিরোধ গড়ায় ফরহাদ হোসেনের 70 রানের ইনিংস বৃথা যায়। শেষ পর্যন্ত ব্রাদার্সের ইনিংস থামে 217 রানে। তানভীর হায়দার নেন 5 উইকেট। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দক্ষতায় বড় বড় জঙ্গি হামলা থেকে রক্ষা পেয়েছে জনগণ, বললেন প্রধানমন্ত্রী। সবাইকে সজাগ থাকার আহ্বান। লেভেল প্লেইং ফিল্ড ছাড়া জাতীয় নির্বাচন হতে পারে না, মন্তব্য মির্জা ফখরুলের। শেখ হাসিনা নয়, নির্বাচন হবে ইসির অধীনে, বললেন ওবায়দুল কাদের। 20 দল থেকে বেরিয়ে অনেকেই আসবেন জাতীয় পার্টির নতুন জোটে, ইঙ্গিত দলের শীর্ষ নেতাদের। বিপক্ষে প্রধান রাজনৈতিক দল নির্বাচনে না হেলে সুযোগ নিতে পারে এই জোট।
স্থানীয় দ্বন্দ্বের জেরে দক্ষিণ চট্টগ্রাম ও ঝিনাইদহে বিএনপির কর্মী সভায় দুপক্ষের সংঘর্ষ, ভাঙচুর, আহত অন্তত 25। এবং জিএফআই এর প্রতিবেদনের মান নিয়ে প্রশ্ন এনবিআর এর। অর্থ পাচারের জন্য আন্তর্জাতিক বাণিজ্যে জড়িতরা দায়ী, মন্তব্য অর্থনীতিবিদদের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।